আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আল্লাহর অশেষ মেহেরবানিতে নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে আমাদের এই প্যান্ডেমিক মহামারীর সেকেন্ড ওয়েভ চলছে। তো এই সেকেন্ড ওয়েভে যেহেতু অনেক করোনার প্রভাব অনেক বেড়ে গেছে, তো নিশ্চয়ই তোমরা স্বাস্থ্যবিধি মেনে সবাই চলাফেরা করবে। বাসায় আসা বেশি খুব প্রয়োজন ছাড়া বের হবে না, আর বাসায় থাকবে। আর বাসায় অনলাইন ক্লাসগুলো আমাদের যে স্কুলের কর্তৃপক্ষের মাধ্যমে যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে। আর তোমরা মতামত জানাবে, ঠিক আছে? তোমরা ভিডিও আমাদের বিশেষ করে যে আমার ক্লাসের মতামত তোমরা জানাবে, তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, আর কোনো বিষয়ে যদি সমস্যা হয় সেটা অবশ্যই জানাবো। আচ্ছা, আমি তোমাদের যে গত ক্লাসগুলোতে প্রথম ও দ্বিতীয় অধ্যায়, বিজ্ঞান বইয়ের প্রথম ও দ্বিতীয় অধ্যায়টা শেষ করেছি। বিশেষ করে বায়োলজির অংশ, জীববিজ্ঞানের অংশটা শেষ করেছি। তোমরা জানো যে তোমাদের বিজ্ঞান বইটা 3 ভাগে বিভক্ত: জীববিজ্ঞান অংশ, পদার্থবিজ্ঞান অংশ, রসায়ন অংশ, ঠিক আছে? তো এই 3 ভাগের মধ্যে প্রত্যেকটা থেকে আলাদা আলাদা কোশ্চেন আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন প্রত্যেকটা অংশ থেকে এখন আমরা আজকে নতুন অধ্যায় শুরু করব। সেটা হচ্ছে যে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের নাম তোমরা এখানে শিরোনাম দেখছো, যে পিছনে বোর্ডে লেখা আছে যে পরমাণুর গঠন। এটা রসায়নের অংশ। রসায়ন পরমাণুর গঠনটা মূলত এটা ক্লাস 7-এ যারা মোটামুটি বিজ্ঞানটা পড়েছো, যারা বাসায় লেখাপড়া করেছো, তারা হয়তো কিছুটা ধারণা পাবে এখান থেকে। তো আশা করি তোমরা তারপর যারা একদম কিছু বুঝো নাই, তারা এখন নতুন করে ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। আশা করি তোমরা এই আমার ক্লাস থেকেই পরমাণুর গঠন সম্পর্কে ভালোভাবে জানতে পারো। তোমরা এটা একটু বুঝার বিষয়। তুমি যদি ক্লাসটা বুঝো, তাহলে তুমি যদি একটু মনোযোগ সহকারে শুনো, তাহলে নিশ্চয়ই তোমরা এই পরমাণুর গঠন সম্পর্কে জানা যাবে, ঠিক আছে? আর প্রথমে আমরা তাহলে একটু বলি যে পরমাণু জিনিসটা কি। পরমাণু মূলত একটা কণা, ক্ষুদ্রতম কণা, পদার্থের একটা ক্ষুদ্রতম অংশ পরমাণু। তো এটা সাধারণত পদার্থকে ভাঙলে, আমরা জানি যে পদার্থকে ভাঙলে অণু পাওয়া যায়, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই 3 ধরনের কণা পাওয়া যায়। এরকম এই যে পদার্থকে ভাঙলে পাওয়া যায় অণু, অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, পরমাণুকে ভাঙলে 3 প্রকার কণিকা: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে? এই 3 প্রকার কণিকা পাওয়া যায়। আচ্ছা, এখন এই যে পরমাণু সম্পর্কে অধ্যায় আলোচনা, ঠিক আছে? পরমাণু জিনিসটা কি, পরমাণুর গঠন সম্পর্কে অধ্যায় আলোচনা। এখন আমরা পরমাণু শব্দটা কোথেকে আসছে সেটা আমরা একটু তোমাদের প্রথমে ইতিহাস দেখি। যে প্রথম বইতে প্রথমে দেওয়া আছে, এবং এটা ক্লাস 7-এও ছিল। পরমাণুর ইতিহাসটা হচ্ছে কি, যে যীশু খ্রিস্টের জন্মের 400 বছর পূর্বে, বিশেষ করে আমরা যেটা খ্রিস্টপূর্ব 400 অব্দ বলে, 400 অব্দে গ্রিক একজন দার্শনিক এবং বিজ্ঞানী ডেমোক্রিটাস উনি সর্বপ্রথম পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন। সেটা হচ্ছে যে উনি পরমাণু সম্পর্কে বলেন যে পরমাণু হচ্ছে কি, যে একটি ক্ষুদ্রতম কণিকা যেটাকে আর ভাঙা যায় না, পদার্থের একটা ক্ষুদ্র অংশ যেটাকে আর ভাঙা যায় না, অবিভাজ্য। উনি এই অবিভাজ্য কণার নাম দেন পরমাণু, যে পদার্থের এমন একটা ক্ষুদ্রতম কণা যে কণাকে আর কোনোভাবেই কোনোটা দ্বারা ভাঙা যায় না। তো এটার নাম দেন তিনি অবিভাজ্য কণা, ঠিক আছে, বা পরমাণু। এরপর অবিভাজ্য গ্রিক শব্দ অবিভাজ্য হচ্ছে অ্যাটমস, ATMOS। এই অ্যাটমস নাম থেকে, এই গ্রিক শব্দ অ্যাটমস থেকে তিনি পরমাণুর নাম দেন অ্যাটম, ঠিক আছে? অ্যাটম মানে পরমাণু। তাহলে এই যে
অ্যাটমস থেকে অ্যাটম নাম দেন, যে এটা হচ্ছে কে, ডেমোক্রিটাস নাম দেন। তারপরে তার পরবর্তী সময়ে অনেক বিজ্ঞানী, তার সমসাময়িক অনেক বিজ্ঞানী পরবর্তী সময়ে এই পরমাণু সম্পর্কে বলেন। বিশেষ করে তোমরা জানো বিখ্যাত দুজন বিজ্ঞানী অ্যারিস্টটল, প্লেটো, তারাও পরমাণু সম্পর্কে কিছু মতবাদ দেন। অ্যারিস্টটলের মতবাদটা হচ্ছে যে কি, উনি বলেছেন যে পরমাণুগুলোকে ইচ্ছে মতো ভাঙা যায়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর। এটা যত ইচ্ছা ততই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ভাবে করা যায়, ছোট ছোট অংশ যত ইচ্ছা ততই এটাকে ছোট ছোট অংশ করা যায়। এটা হচ্ছে পরমাণু, ঠিক আছে। তো উনি এই পদার্থের পরমাণু সম্পর্কে এরকম একটা ধারণা দিয়েছেন। পরবর্তীতে আসলে কালের বিবর্তনে দীর্ঘদিন এই সম্পর্কে কোনো বিজ্ঞানী আর কোনো ধরনের মতবাদ প্রকাশ করেননি। অ্যারিস্টটলের মতে উনি এই পদার্থসমূহকে, এই পরমাণুটাকে মানে পদার্থসমূহকে নিরবচ্ছিন্ন ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে বিভক্ত করেছেন। কিন্তু পরবর্তীতে 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন, যেটাকে বলা হয় এই ডাল্টনের পরমাণুবাদ। এই ডাল্টনের পরমাণুবাদ মতবাদটা দেওয়ার পরে পূর্বের যত মতবাদ ছিল সেগুলো সবগুলোই ভ্যানিশ হয়ে যায়, সেগুলো নিয়ে আর কোনো আলোচনা হয় নাই, ঠিক আছে। তো ডাল্টনের মতবাদ দেওয়ার পরে আধুনিক বিজ্ঞানে যে ডাল্টনের মতবাদটা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে তখনকার বিজ্ঞানীরা সেটাকে গ্রহণ করে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এই ডাল্টনের মতবাদটা আমরা লিখে দিব, সেটা একটু পরে লিখব। ডাল্টনের এখানে তোমাদের বইতে ডাল্টনের মতবাদের পরে এই পরমাণু সম্পর্কে আরো দুইজন বিজ্ঞানীর মতবাদ, সেটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডের মতবাদটা সৌর মডেলের মতবাদের বলা হয় এটাকে। এটা সৌরজগতের সাথে তুলনা করে তিনি এই মতবাদটা প্রকাশ করেন। আর হচ্ছে যে আরেকটা মতবাদ আছে, সেটা হচ্ছে যে বিজ্ঞানী নিলস বোর, সেটাও তিনি এই মতবাদ প্রকাশ করেন। তারপরে পরমাণু সম্পর্কে এই মতবাদগুলো তোমার পরীক্ষায় আসে, সেটা স্বীকার্য হিসেবে আসে বা মতবাদ হিসেবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই মতবাদগুলোর মধ্যে 2015 সালে 15 বা 16 সালে এইরকম ডাল্টনের একটা মতবাদ দিয়ে সৃজনশীল এসেছে। তো এই ডাল্টনের মতবাদগুলোকে স্বীকার্য বলা হয়। ডাল্টনের স্বীকার্যগুলো কি কি, আর হচ্ছে ডাল্টনের এই যে বাকি যে দুইটা মতবাদের মধ্যে পার্থক্য। এখন এই পার্থক্য জানতে গেলে তোমাকে তিনটারই বৈশিষ্ট্য জানতে হবে, যে তিনটা স্বীকার্য আছে, এই স্বীকার্যগুলো জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে প্রথমে এই ডাল্টনের মতবাদটা শুরু করি। ডাল্টন কি বলেছেন সেটা একটু আমরা প্রথমে দেখি। ডাল্টনের মতবাদটা হচ্ছে এটা 1803 সালে। ডাল্টনের পরমাণুবাদ। ডাল্টনের পরমাণুবাদটা হচ্ছে কি, যে সকল পদার্থ পরমাণু নামক একটি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। সকল পদার্থ পরমাণু গঠিত। ডাল্টন মৌলিক ক্ষুদ্রতম কণার নাম দেন
2 নম্বর, একই মূলের সকল পরমাণুর ধর্ম ও ভর অভিন্ন এবং বিভিন্ন মৌলের পরমাণুর ধর্ম ও ভর বিভিন্ন এবং বিভিন্ন মৌলের পরমাণুর ধর্ম ও ভর বিভিন্ন। তিন নম্বর হচ্ছে পরমাণু সমূহ অবিভাজ্য। চার নম্বর হচ্ছে পরমাণু সমূহকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তবে এক পদার্থের পরমাণুকে পরমাণু হতে রূপান্তরিত হয়। রূপান্তরিত হয় বা রূপান্তরিত করা যায়, এটা লেখা। আচ্ছা, তারপর হচ্ছে যে একই মূলের বা বিভিন্ন মূলের পরমাণু সমূহ সর্বদা সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। ঠিক আছে, এখন এই যে দেখো এখানে পাঁচটা স্বীকার্য, এই পাঁচটা স্বীকার্য ডাল্টনের পরমাণুবাদের পাঁচটা স্বীকার্যগুলো, এটা আমি একটু ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে দেখো, সকল পদার্থ পরমাণু নামক একটি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। ডাল্টন মৌলের ক্ষুদ্রতম কণার নাম দেন সরল পরমাণু এবং যৌগের ক্ষুদ্রতম কণার নাম দেন যৌগিক পরমাণু। এটাকে আমরা বর্তমানে অনুপরমাণু হিসেবে বিবেচনা করি। ঠিক আছে, একই মৌলের সকল পরমাণু ধর্ম ও ভর অভিন্ন এবং বিভিন্ন মৌলের পরমাণু ধর্ম ও ভর বিভিন্ন। আচ্ছা, এটার ক্ষেত্রে এটা হচ্ছে কি, তোমরা এই যে একই মৌলের পরমাণু ধর্ম ও ভর অভিন্ন, এটা যদিও এটা তখন বলছে, বাট পরবর্তীতে এখন বর্তমান সময়ে আধুনিক বিজ্ঞানীগণ সেগুলো এটাকে মিথ্যে প্রমাণিত করেছে যে একই মৌলের পরমাণু ধর্ম ও ভর বিভিন্ন ভাবে আছে। সেটা হচ্ছে আইসোটোপ। ঠিক আছে,
আইসোটোপের একই আইসোটোপের মানে একটা একই মৌলের বিভিন্ন ভরের আইসোটোপ পাওয়া যায়, ভর বিভিন্ন কিন্তু মূলগুলো একই। যেমন সেটা হচ্ছে তোমরা জানো, তোমাদেরকে আমি একটা মৌলের যেমন হাইড্রোজেনের 3টা আইসোটোপ, এখানে দেখো যে হাইড্রোজেনের 3টা আইসোটোপ। আচ্ছা, সেটা আমরা ত্রুটির সময় পড়ব, সেটা আমরা যখন ত্রুটি পড়ব তখন। এখানে তারপরে পরমাণু সমূহ অবিভাজ্য, আর পরমাণু সমূহ অবিভাজ্য। পরমাণু সমূহকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তবে এক পদার্থের পরমাণু হতে অন্য পদার্থের পরমাণুতে রূপান্তরিত করা যায়। আর একই মৌলের বা বিভিন্ন মৌলের পরমাণু সমূহ সর্বদা সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। তোমরা এই যে এটা দেখো যে এক পদার্থের পরমাণু হতে অন্য পদার্থের পরমাণুতে রূপান্তরিত করা যায়। সেটা হচ্ছে যেমন এই যে কার্বন আর হলো অক্সিজেন। এই কার্বন এবং অক্সিজেন সম্পূর্ণ আলাদা আলাদা দুইটা পদার্থ, ঠিক আছে। এটা এখন যদি কার্বন ডাই অক্সাইড হয়, এখানেও কার্বন এবং অক্সিজেন আছে, কিন্তু এটা আলাদা একটা পদার্থের অংশ। কার্বন অক্সিজেন, এখানে কার্বন অক্সিজেনের ভূমিকা যা, এটা এখানে কার্বন অক্সিজেন ভূমিকা এক না, এটা সম্পূর্ণ আলাদা একটা যৌগের পদার্থ, ঠিক আছে। কিন্তু একই পদার্থ, মানে এক পদার্থ একই রকম, এখানে কার্বন এখানে অক্সিজেন, কিন্তু সেগুলো কি অন্য মৌলের অন্য যৌগের সাথে সেগুলো সম্পৃক্ত হয়ে গেছে। এটাই বলছে যে অন্য পদার্থের পরমাণুতে সেটা রূপান্তরিত হয়ে গেছে। এখানে কার্বন ডাইঅক্সাইডের পরমাণুতে রূপান্তরিত হয়ে গেছে। এখানে কার্বনটা ছিল স্বতন্ত্র কার্বন মৌলক, আর এখানে অক্সিজেনটাও স্বতন্ত্র ছিল কার্বন অক্সিজেন মৌলক, কিন্তু এগুলো যখনই যুক্ত বিক্রিয়া করে তখন সেটা কার্বন ডাইঅক্সাইডের মৌল হিসাবে সেগুলো এখানে চলে আসছে। এটাই হচ্ছে এটা যে এক পদার্থের পরমাণু হতে অন্য পদার্থের পরমাণুতে রূপান্তরিত করা যায়, ঠিক আছে। আর একই মৌলের বিভিন্ন মৌলের একই বা বিভিন্ন মৌলের পরমাণু সমূহ সর্বদা সরল অনুপাতে যুক্ত হয়। এই যে যেমন দেখো যে হাইড্রোজেন, অক্সিজেন, পানি হয়, ঠিক আছে। এখন এই যে হাফ অণু অক্সিজেন সবসময় এক মোল, এই যে এই অনুপাত হিসাব করে সবসময় পানি এক অণু পানি গঠন করে। সেটা হচ্ছে কি এক মোল বা এক অণু হাইড্রোজেন হাফ অণু অক্সিজেনের সাথে, বা এখানে হাফ মোল বা হাফ অণু অক্সিজেনের সাথে অর্ধেক অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এক অণু পানি উৎপন্ন করে। এই যে এটা একটা সবসময় এই অনুপাতটা সর্বদা সমান থাকবে এই বিক্রিয়াতে। এটাই বলতে যে একই মৌলের বা বিভিন্ন মৌলের পরমাণু সমূহ সর্বদা সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা আমরা তো এগুলো ঠিক আছে, এই দুইটা কথা তার ঠিক আছে, কিন্তু উপরে তিনটা এই যে এটা হচ্ছে লিমিটেশন, যে ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি, যেটা এই ত্রুটি হচ্ছে যে কি ডাল্টন বলেছিলেন যে পরমাণু সমূহ, দেখো আমরা 3 নম্বর ত্রুটি প্রথমেই ধরবা। ত্রুটি সমূহ এটা খুবই ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা স্বীকার্যেরই যে কোনো যে এখানে যে পরমাণুবাদগুলো স্বীকার্য আছে, স্বীকার্যগুলোর প্রত্যেকটারই ত্রুটি পড়তে হবে। ত্রুটিটা জানলে তুমি স্বীকার্যগুলো সহজে মনে রাখতে পারবা। ত্রুটিটা কি, এখানে বলছে যে পরমাণু সমূহ অবিভাজ্য, কিন্তু আমরা জানি যে পরমাণু সমূহ বিভাজ্য। এখানে এই দুইটা ঠিক আছে, এই 5 আর 6 4 আর 5 মুছে ফেলি, উপরে 3টা দিয়ে আমরা একটু ব্যাখ্যা করব। ওই বলছে যে পরমাণু সমূহ অবিভাজ্য, কিন্তু পরমাণু সমূহ কি বিভাজ্য। বিভাজ্য কিভাবে? পরমাণু আমি প্রথমেই দেখিয়েছি তোমাদের, পরমাণুকে ভাগ করলে কি পাওয়া যায়? 3টি কণা পাওয়া যায়, স্থায়ী কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এগুলো হলো 3টি স্থায়ী কণা। এরকম আরো 100টি ধরনের অস্থায়ী কণিকা পাওয়া যায়, এগুলো হলো স্থায়ী, ঠিক আছে। আরো অস্থায়ী কণিকা, পজিট্রন, মেসোট্রন, অ্যান্টি নিউট্রিনো, ঠিক আছে, এগুলো মেসন কণা, এগুলো আরো অস্থায়ী অনেক কণা, প্রায় অনেক ধরনের কণা পাওয়া যায়, ঠিক আছে। অস্থায়ী আর কণা পাওয়া যায়। তাহলে তাহলে তার কথাটা মিথ্যে প্রমাণিত হয়েছে যে পরমাণু সমূহ অবিভাজ্য, পরমাণু সমূহ অবশ্যই বিভাজ্য। আচ্ছা, তারপরে 1 নাম্বার স্বীকার্য কি, যে 1 নাম্বার হতে দেখা যায় যে ডাল্টন এখানে মৌলের ক্ষুদ্রতম কণার নাম দেন সরল পরমাণু, যৌগের ক্ষুদ্রতম কণার নাম দেন যৌগিক পরমাণু। এখানে অণু পরমাণুর
পার্থক্য দিতে ব্যর্থ হয়েছে, মানে অণুর কোনো নাম নাই। বর্তমানে যে অণু এবং পরমাণু আছে সেটার কোনো নাম আছে এখানে? কোনো নাম নাই। তার মানে সে ডাল্টনের অণুর পরমাণুর পার্থক্য নির্ণয়ে ব্যর্থ হয়েছে। তারপরে হচ্ছে যে 2 নম্বরটা একটু, এই 2 নম্বরটা দেখো। 2 নম্বর স্বীকার্যের যে ত্রুটিটা, এটাও ত্রুটি, মানে এটাও ভুল স্বীকার্য। সেটা বলছে যে একই মূলে সকল পরমাণু ধর্ম বল অভিন্ন। উনি বলছে যে একই মূল, যেমন যদি হাইড্রোজেনের ভর সাধারণত করে থাকে, দেখো এই যে 1 2, দেখো একই মূলে 3টা ভরের হাইড্রোজেন পাওয়া যায়। এই একটা হাইড্রোজেন, একটা ভরের, এই একটা ভরের, এই একটা ভরের। এটা হলো প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এই 3টা হাইড্রোজেন আলাদা আলাদা, কিন্তু যদিও তিনটাই হাইড্রোজেন বা 3টা সম্পূর্ণ স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত, প্রত্যেকটা আলাদা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত পদার্থ। ঠিক আছে? তো এই যে এগুলোকে বলা হয় আইসোটোপ। এগুলো কি আইসোটোপ বলা হয়। তো এই যে উনি যে একই কথা, এই একই মৌলের সকল পরমাণু ধর্ম ভর অভিন্ন, এই কথাটা যে বলছে, তাহলে এটা মিথ্যে। একই মৌলের বাস্তবে দেখা যায় যে আইসোটোপ থেকে দেখা যায় যে একই মৌলের সকল পরমাণু একই মৌলের বিভিন্ন ভরের পরমাণু পাওয়া যায়, যেগুলোকে আমরা আইসোটোপ বলি। আবার আরেকটা জিনিস হচ্ছে যে এই নিকেল ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে বিভিন্ন মৌলের পরমাণু সমূহের ধর্ম বর বিভিন্ন। ঠিক আছে? বিভিন্ন মৌলের পরমাণু সমূহের ধর্ম বর বিভিন্ন, সেটা সেটা বলছে আইসোবারের ক্ষেত্রে। আইসোবারের ক্ষেত্রে দেখা যায় যে এগুলোর ধর্ম বর বিভিন্ন। ঠিক আছে? মানে আইসোবারের ক্ষেত্রে দেখা যায় যে, যেমন এই যে নিকেল ও জিঙ্ক, এগুলো দুইটাই হলো 64। এই যে এগুলোর দেখো, এগুলো দুইটা আলাদা মৌল, কিন্তু এগুলোর ভর একই। বিভিন্ন মৌলের পরমাণু বলছে যে বিভিন্ন মৌলের পরমাণুর ধর্ম ভর বিভিন্ন, কিন্তু এখানে দেখা যায় যে এই দুইটা মৌলের ভর একই হয়ে গেল। ঠিক আছে? দুইটা মৌলের ভর